আওয়ামী লীগের সময় নিয়োগের ক্রাইটেরিয়া ছিল মানে আনকোশ্চেনেবল লয়ালিটি থাকতে হবে এবং আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বোনাস পয়েন্ট যদি ইন্ডিয়ান চাটুকর হয়, ইন্ডিয়ান পাপেট হয়, তাহলে সেটা হলো ফার্দার বোনাস পয়েন্ট। 2009 থেকে 24 পর্যন্ত প্রশাসনে যারাই আসছে তারাই ওই 1 থেকে 6 লেয়ার্স পর্যন্ত ওর ভিতরে পড়বে। এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জটা কি? টু এস্টাবল দ্য গভর্নমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটানো, এবং যারা এই টপ লেভেলে স্বৈরাচারীর দোসর এবং কাউন্টার বিপ্লব করতে চায়, প্রতি বিপ্লব করতে চায়, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে ফেজ আউট করতে হবে। দেখুন, আমি এটাকে এভাবে দেখি যে সমস্ত স্বৈরাচারী সরকার তাদের সরকারকে এমনভাবে সাজায় যে তারা 1 থেকে 6 লেয়ার পর্যন্ত তাদের লোক সেট করে, যেটা আমরা বিগত দিনেও আমরা দেখছি। মনে করেন এরশাদ সাহেব তার মতো করে সরকার সাজিয়েছিল, বিএনপি 91 থেকে 96 তাদের মতো করে সরকার সাজিয়েছিল, সেই আওয়ামী লীগ 96 থেকে 2001, আবার বিএনপি 2001 থেকে 6, এবং এই ফ্যাসিস্ট সরকার 2009 থেকে 2024। তো মনে করেন 2009 থেকে 24 তারা যাদেরকে বিভিন্ন চাকরিতে রিক্রুটমেন্ট করেছে, আর্মিতে যাদেরকে জয়েন করিয়েছে, ইফ আই এম নট রং, 2009 সালে সেনাবাহিনীতে শুধু সিগন্যাল করে একটি ব্যাচ নিয়েছিল সম্ভবত 60 জনার। এই যে লং টার্ম যে ফ্যাসিজম সৃষ্টি করবে, রাষ্ট্রকে এইভাবে চালাবে, শুধু সিগন্যাল করে নিছে এই ইন্টারসেপ্ট করা, টেলিফোন মনিটর করা, ইত্যাদি ইত্যাদি। তো এরকম যাদেরকে চাকরি নিয়েছে, আওয়ামী লীগের সময় নিয়োগের ক্রাইটেরিয়া ছিল যে ওই তোফায়েল ক্যাডারের কথা শুনছেন না, আওয়ামী লীগ করলেই চাকরি হয়, ওই রকম মানে আনকোশ্চেনেবল লয়ালিটি থাকতে হবে এবং আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বোনাস পয়েন্ট যদি ইন্ডিয়ান চাটুকর হয়, ইন্ডিয়ান পাপেট হয়, তাহলে সেটা হলো ফার্দার বোনাস পয়েন্ট। কনস্টিটিউশনাল কোনো পদে আনকন্ডিশনাল লয়ালিটি টুয়ার্ডস আওয়ামী লীগ, আওয়ামী লীগের পরিবার এবং যারা প্রফেশনাল অফিসার ছিল, তার 14 গোষ্ঠীতে যদি কেউ বিএনপি জামাত থাকে, তার প্রমোশন হওয়ার কোনো প্রশ্নই ছিল না। এবং ইন্ডিয়ান প্রতি ভালোবাসা, লয়ালিটি, এইগুলো ছিল ক্রাইটেরিয়া। তাহলে 2009 থেকে 24 পর্যন্ত প্রশাসনে যারাই আসছে তারাই ওই 1 থেকে 6 লেয়ার্স পর্যন্ত ওর ভিতরে পড়বে। দেখেন তাদের নিরাপত্তা কিভাবে সাজিয়েছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। প্রথম তাদের পেটুয়া বাহিনী, তারপরে তাদের এই পুলিশকে যে আওয়ামী লীগ পুলিশ বাহিনী বলতো, তারপরে বিজেপি, তারপরে সশস্ত্র বাহিনী, তারপরে ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাট, তারপরে যে ইন্ডিয়ান কিলার। এই যে 6 লেয়ার প্রোটেকশন করেছিল, গণ অভ্যুত্থান যখন হয় কোনো প্রোটেকশনে কাজ হয় না। এই যে 6 লেয়ার প্রশাসন সাজায়, এটাও কখনো কাজে আসে না। কিন্তু এখানে দুইটা জিনিস কনসিডার করতে হবে, যে মানুষের ভিতরে চাকরির আকাঙ্ক্ষা একটা ন্যাচারাল একটা ব্যাপার। তো যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া সাংবিধানিক অধিকার। তো অনেকে এখানে আওয়ামী লীগ সেজেছে চাকরি পাওয়ার জন্য, আসলে আওয়ামী লীগ না। আর অনেকে আছে সত্যিকারের দল কানা। তো এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জটা কি? টু এস্টাবল দ্য গভর্নমেন্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নয়ন ঘটানো, এবং যারা এই টপ লেভেলে স্বৈরাচারীর দোসর এবং কাউন্টার বিপ্লব করতে চায়, প্রতি বিপ্লব করতে চায়, তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে ফেজ আউট করতে হবে। আপনি তো হঠাৎ করে প্রশাসনের 2 লাখ অফিসার আছে, সেনাবাহিনীর মনে করেন 25,000 অফিসার আছে, বিডিআর এর মনে করেন 10,000 অফিসার আছে, তাদেরকে সরাতে পারবেন না। পুলিশের মনে করেন 2 লাখ সদস্য আছে। তাহলে এইটাই হলো প্রশাসনের সামনে চ্যালেঞ্জ, যে অরিজিনাল কালপ্রিট বের করে আস্তে আস্তে এইটাকে মডিফাই করা এবং এটাকে জনগণের প্রশাসনে রূপান্তর করা। সেনাবাহিনীর কথা বলছিলেন, আপনি যদি মনে করেন যে সেনাবাহিনীতে যদি আপনি র্যাঙ্কিং করেন যে ফ্যাসিস্টের সবচেয়ে বড় অ্যাবেটর, বড় শক্তি কে ছিল,
আমি র্যাঙ্কিংটা এইভাবে করি যে এই 1 নম্বরে ছিল তারেক সিদ্দিকী। তিনি এই বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে একটা মার্সেনারি বাহিনীতে পরিণত করেছিলেন। র্যাব এবং বিজেপি, ইভেন পুলিশের কোনো কোনো অংশকে তিনি তার পার্সোনাল বাহিনী হিসেবে ব্যবহার করতেন টু এনিহিলেট দ্য অপোজিশনকে নিধন করা এবং জনগণের সম্পত্তি লুটপাট করা। টু দ্যাট এক্সটেন্ট তারেক সিদ্দিকীর ওয়াইফের নিকট 2 জন ডিজিএফআই অফিসার ডেপুট করে রাখা হয়েছে ফুল টাইম এই তারেক সিদ্দিকীর ওয়াইফের সেবা দাস হওয়ার জন্য। যেখানে যাবে, এইখানে জমি দখল করবে, এই মার্কেটিং করবে, অথবা তার কোনো তদবির। তো এটা বললে শেষ নাই। 2 নম্বরকে যদি আপনি র্যাঙ্কিং আসেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করা, ফেসিজমকে প্রমোট করা, সে হলো আকবর হোসেন, 13 লং কোর্সের, ফৌজদারহাট ক্যাডেট কলেজের। ডিজিএফআই কে উনি রূপান্তর করেছিল একটা ব্যাংক লুটের কারখানা বানানো, অপোজিশনকে ধরে এনে টর্চার করা। তার সম্বন্ধে অভিযোগ রয়েছে, আমার বলতে লজ্জা লাগে, যে পরিমণি যখন বেনজিরের কেপ্ট ছিল, এই আকবর তার একজন কোর্সমেটকে পাঠিয়ে দিয়েছে, যে তখন ব্রিগেডিয়ার ছিল, তিনি তখনও প্রমোটেড হয় নাই। সে বলছে, তুমি পরিমণিকে আমার কাছে এনে দিবা। দ্যাট ব্রিগেডিয়ার বিং হিজ কোর্সমেট, সে যায়া বেনজিরকে ধমক মারছে। বেনজিরকে বলছে, তোমার নিয়ন্ত্রণ থেকে ওরে ছেড়ে দাও। তো ও মনে করছে যে আমি ডিজিএফআই এর সাথে পারবো না, কারণ রাষ্ট্র তো চালাচ্ছে ডিজিএফআই। তো তখন সে বলছে, ঠিক আছে তুমি নিয়ে যাও, এই মাল তুমি নিয়ে যাও। তো গনিমতের মাল নিয়ে আসলো, নিয়ে ওদের যে সেফ হাউস থাকে সেইখানে রাইখা যা করার সেইটা করেছে। এই ঘটনার সত্য কিনা আমি এইটার একটা তদন্ত চাই, এই সত্য কিনা। আরো বলা হয়ে থাকে, ও যে মেয়ের উপর তার নজর পড়েছে, মানে যদি কায়দা করতে পারে, মিথ্যা মামলা দিয়ে ভয় দিয়া তাকে ক্যানালাইজ কইরা এই গুলশানের সেফ হাউসে নিয়ে এই আকাম কুকাম টাকা কত বানাইছে এটা কোনো হিসাব নাই। সে এখনো হোয়াই হি ইজ নট অ্যারেস্টেড। সো এই স্বৈরাচারীর দোসর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, বাংলাদেশে ইন্ডিয়ান পাপেট রাষ্ট্র বানানো, বাংলাদেশে রয়ের এই যে নেফোরিয়াস অ্যাক্টিভিটিস, বাংলাদেশে যে মানুষকে মেরেছে, গুম করেছে, হাওয়া সৃষ্টি করেছে, সব মিলে সে হলো 2 নাম্বার এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে। 3 নাম্বার ব্যক্তিটি হলো মুজিব।